তো আমাদের গল্পটি ছিল কাঞ্চনমালা আর কাকুনমালা। আমরা গল্পটি ঠিক গল্পের মতো বলতে চেয়েছি, যাতে আমরা বিভিন্ন প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করি, গল্প বলা প্রতিযোগিতাও যাতে আমরা ভালোভাবে অংশগ্রহণ করতে পারি। তো কে আজকে গল্পের মতো বলতে চাও? হ্যাঁ, গল্পটি ঠিক গল্পের মতো সুন্দর করে বলবা। প্রথমে ইয়াসিন এসে পড়ো। হ্যাঁ, দেখি ইয়াসিন কেমন করে। ইয়াসিন, না না, ভয়ের কিছু নাই, এখানে দাঁড়াও বাবা, আমি আছি না, আমি বুঝিয়ে দিব না পারলে। অনেকদিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা। রাজার একটি পুত্র। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলে খুবই ভালো। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসত। আচ্ছা। রাখাল মাঠে গরু চড়াতো আর রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করত। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। রাজপুত্র তার বন্ধু রাখালের পাশে বসে সেই সুর শুনে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়। আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে নেচে উঠে। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে, বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে। বাহ, গুড। আরেকজন বলো তারপর থেকে। চমৎকার বলেছে, খুব সুন্দরভাবে বলেছে। হ্যাঁ, এভাবে আমাদেরকে গল্প বলা শিখতে হবে। হ্যাঁ, অর্ঘ আসো, তুমি তার পরের পৃষ্ঠা থেকে বলো। ও যতটুকু বলছে তারপর থেকে বলো। হ্যাঁ, ইয়াসিন ওকে জায়গা দাও। পরের যে আসবে সে প্রস্তুত থাকো। তারপর একদিন রাজপুত্র রাজা হয়। লোকস্কর সৈন্য সামন্তে গম গম করে তার রাজপুলি আরো করে তাকে রানী কাঞ্চনমালা। চারদিকে সুখ। এত সুখের মধ্যে রাজপুত্রের আর রাখাল বন্ধুর কথা মনে পড়ে। রাজপুত্র তার বন্ধুকে ভুলে যায়। এদিকে রাখালের কিন্তু খুব মনে পড়ে রাজপুত্রের কথা। শেষে সে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য। কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব মানুষকে ভিতরে ঢুকতে দেয় না। মন ভরা কষ্ট নিয়ে সে সারাদিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু রাজার দেখা মেলে না। দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল কোথায় চলে যায় কেউ তা জানে না। ভেরি গুড, সুন্দরভাবে ও বলছে গল্পটা একদম বুঝিয়ে বুঝিয়ে। তারপরে আর কি বলতে চায়? আসো সাফওয়ান, আসো। হ্যাঁ বলো। আমি যে কাঞ্চনমালা এটা উরি বাবা, মাশাআল্লাহ, দেখছো? আমি কালকে বলেছিলাম যে এই দৃশ্যগুলো তোমরা আঁকলে অনেক ভালো আঁকতে পারবা। আমিও একদিন আঁকবো। চমৎকার হয়েছে, জাস্ট অসাধারণ। মানুষের ছবি আঁকা কিন্তু অনেক কষ্টের একটা কাজ। এমনিতে গাছপালা, নদী নালার ছবি সবাই আঁকতে পারে। চমৎকার, দেখো সবাই দেখো, দেখছো? এই যে অসাধারণ আঁকছে, অসাধারণ। থ্যাংক ইউ। ওর জন্য একটা হাততালি হয়ে যাক। এরপর কে আসবে? সাফওয়ান, আসো। শিখতে হবে তো। ওরে লজ্জা পায় পোলা। হ্যাঁ, ব্যাপার কি? গল্প বলা কি শুধু ছেলেদের? গল্প বলতে তো মেয়েরা ওস্তাদ হওয়ার কথা, তাই না? মেয়েরা গল্প ভালোবাসে। তার মানে কি আমার মেয়েদেরকে আমি শেখাতে ব্যর্থ? এটা আমার ব্যর্থতা যে আমি তাদেরকে গল্প বলা শেখাইতে পারি নাই। আমার বাচ্চাটাই ঠিক বলছে, আসলে তাদের চেষ্টাই নাই। তাই কি বলছে? হ্যাঁ, গল্প আবৃত্তি না, গল্পটা গল্পের মতো বলতে শেখা। গল্প, ওই যে বললাম না, গল্প হচ্ছে একটা শিল্প। গল্প কি? গল্প বলাটাও একটা শিল্প, একটা আর্ট। তা না হলে কি গল্প বলার প্রতিযোগিতা হইতো?
হয়তো না। তাহলে আমাদের গল্প বলা প্রতিযোগিতায় যদি আমরা অংশগ্রহণ করতে চাই, মন থেকে যদি গল্প বলাটাকে ভালোবাসি বা এইরকম একটা গুণ আমার মধ্যে থাকুক, আমি চিন্তা করি, তাহলে আমি বলবো। তুমি বলবা? আসো। ও বলবে, হ্যাঁ দেখছো, ওর মুখ দেখে আমি বুঝছি যে ও বলতে চায়। ভেরি গুড। হ্যাঁ, বলার চেষ্টা, ও যতটুকু বলছে তারপর থেকে তুমি বলো। একদিন ভোরবেলা যখন রাজার ঘুম ভাঙে, তখন দেখা যায় তার শরীরে গেঁথে আছে অগণিত সুর। রাজা কথা বলতে পারে না, শুতে পারে না, খেতেও পারে না। রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায়। রাজা বোঝে প্রতিজ্ঞা ভঙ্গের সেই অপরাধী আজকে তার এই দশা। সবাই তাকে সুদ সাজা মানতে থাকে। মানে কাঞ্চনমালা এখন রাজ্য দেখাশোনা শুরু করে। রানী একদিন নদীর ঘাটে স্নান করতে যায়। কোথা থেকে জানি একটা মেয়ে এসে হাজির হয়ে বলল, রানীর যদি দাসী দরকার হয় তো সে হবে। রাজার শরীর যদি সুচ খোলার জন্য একজন লোকের দরকার ছিল। তখন রানী কাঞ্চনমালা সেই মেয়েটাকে হাতে সোনার কাপড় দিয়ে কিনে দেবে। আচ্ছা, তার নাম হলো কাকনমালা। ভেরি গুড, ভেরি গুড। এখন আমি কিছু পরামর্শ দিচ্ছি তোমাদেরকে, সেটা মনোযোগ দিয়ে শোনো। প্রথমত, আমরা তো প্রতিযোগিতার সময় নিশ্চয়ই বই দেখে বলবো না, আর বইয়ের মতো করেও বলতে হবে না। মানে একদম বইয়ের মতো হুবাহুব লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড বলার কোনো প্রয়োজন নাই। আমরা কিভাবে বলবো? আমরা নিজের মতো করে নিজের ভাষায় বলবো। গল্প যে আমরা আমাদের দাদিরা নানিরা যেভাবে আমাদেরকে শুয়ে শুয়ে গল্প শোনাইতো না, এক ছিল এক রাজা, রাজার নাই মা যা, কাউয়া ব্যাঙের ঠ্যাং, রাজা পটেং পটেং। শুনছো এই গল্প? আমরা যখন গল্প শুনতে চাইতাম তখন মজা করে আমাদেরকে এগুলা বলতো। আসলে এগুলার কোনো অর্থ নাই, এগুলো হচ্ছে যে মজার ছলে ছন্দ কাটা আর কি। তো ঠিক ওইভাবে আমরা কি করব, অনর্গল মুখ দিয়ে যাতে বলতে পারি, ওইভাবে গল্পটাকে হৃদয়ে অনুধাবন করব যে কোন কাহিনীটার পরে কোন কাহিনীটা আসছে, কোন সিনটার পরে কোন সিনটা আসছে। তোমরা মুভি দেখো না? মুভি দেখো? বাংলা মুভি দেখো? কোন মুভি দেখো? হিন্দি? আচ্ছা, ধরলাম এখন হিন্দি ট্রেন্ডিং, হিন্দি দেখতেছো, আর বাংলা মুভির যা তা অবস্থা, দেখারও কোনো অবস্থা নাই। হিন্দি মুভিও তোমরা ওই ঝাঁকানাকা এইসব টাইপের দেখো না, যেগুলো শিক্ষামূলক ওগুলা দেখবা। যেমন তোমাদের স্কুল নিয়ে কেরালায় একটা মুভি করছে, স্কুলের ছাত্রদের নিয়ে, বাচ্চাদের নিয়ে কেরালায় একটা মুভি করছে, কি যেন নাম, ও না, গীতা রানী তো অসাম। গীতা রানী কে কে দেখছো? গীতা রানী সবাই দেখবা, দেখবা যে অনেক কিছু শেখার আছে। এখন আবার নতুন একটা বের হয়েছে, ওটার নাম হচ্ছে কি যেন, আমি সেদিন শেয়ার করছি, কি শ্রীকান্ত, না 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 কি যেন, যাই হোক, ওই ছবিটাও হচ্ছে মানে এতটাই আদর্শ হয়েছে ওই ছবিটা। আমার ইচ্ছে করে যদি আমার ক্লাসরুমের পরিবেশ সেরকম থাকতো, আমি ওই ছবিটার মতো আমার ক্লাসরুমও আমি বদলে দিতাম। বলবা এখন ম্যাম কেমন? ওরা কি করেছে, ওই ছবিটার থেকে অনুপ্রেরণা নিয়ে ভারতের প্রায় সবগুলা ক্লাসরুম চেঞ্জ হয়ে গেছে। ওরা সেভাবে এখন বসতেছে। কেমন করে বসতেছে? গোল হয়ে, ঠিক আছে? কেউ আর পেছনের সিটের স্টুডেন্ট থাকবে না, কেউ যাতে না বলতে পারে আমি পিছনের সিটের স্টুডেন্ট। ওই যে দেখো পিছনের সিটে কথা বলে না, দেখছো একজন কথা বলতেছে, কিন্তু সে যদি সামনে থাকতো তাহলে কথা বলতে পারতো না। এই জন্য ওরা ক্লাসরুমটাকে এমনভাবে সাজাইছে, যদিও তাদের স্টুডেন্টের সংখ্যা কম। নিয়মই হচ্ছে একটা ক্লাসে 30 জনের বেশি বা বেশি হলো 35 জনের বেশি স্টুডেন্ট থাকবে না, কিন্তু আমাদের ক্লাসরুম নাই, যার জন্য তোমরা এভাবে বসছো বা বসতে হচ্ছে, ক্লাসরুমের সংকট, তার জন্য। এত ওরা কি করে, সিটগুলোকে ঘুরে বসায়। কীভাবে বসায়? এরকম ঘুরে বসাবে, পুরা বেঞ্চ জুড়ে এরকম ঘুরে বসায়, মাঝখানের জায়গাটা পুরাটা কি থাকে? ফাঁকা থাকে। হ্যাঁ, ওখানে টিচার বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, আর হচ্ছে মাঝখানে আর ওদেরকে হচ্ছে এমনভাবে গোল করে বসায়, ওই যে মাঠে আমরা যেভাবে গোল হয়ে দাঁড়াই না, ঠিক ওইভাবে আর কি, ইউ আকৃতির। কীরকম? ইউ আকৃতির। ধরো এই তোমাদেরকে আমি এখন ধরো যদি ব্যাচটা সেট করে দিই, ইউ আকৃতির করে দিলাম, এইভাবে ওরা বসায়।
তারপর যখন পাঠ দেয়, ওই আকৃতির করার পর যখন পাঠ দেয় তখন কি হয়ে যায়, সবাই টিচারকে দেখে। কাকে দেখে? পড়ায় মনোযোগী থাকে। তারা কখনো কি আর ওই পিছনের বেঞ্চের মতো দুষ্টুমনি করতে পারে না। তখন তাদের বাধ্য হয়ে হলেও পড়ায় পাঠে মনোযোগী হতে হয়। তো ওই কেরালার সেই মুভিটার জন্য পুরো ভারত চেঞ্জ হয়ে গেছে। এখন ভারতের আমি ঠিক মনে নাই, তোমরা সার্চ দিলেই পেয়ে যাবা ইউটিউবে বা গুগলে যদি লিখে সার্চ দাও যে স্টুডেন্টদের নিয়ে। আচ্ছা, আমি এখনই তোমাদেরকে সার্চ দিয়ে বলে দিচ্ছি, নো প্রবলেম, আমি সার্চ দিয়ে বের করে দিচ্ছি, কারণ আমার ফেসবুকে পোস্ট দেওয়া আছে ছবিটা নিয়ে। যাই হোক, নামটা একটু কঠিন, কি শ্রীমান্থ না জানে কি। আই লাভ ইউ বাচ্চা, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আমরাও চেষ্টা করব মানে ভালো মুভি দেখার জন্য, যেটা বলতে চাইছিলাম। আচ্ছা, এখন যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, একটা মুভি দেখার পর তোমাদের মাথায় গেঁথে যায় না? হ্যাঁ, তোমরা বলতে পারো না যে এই মুভিটার কোনটার পরে কোনটা হচ্ছে, কোনটার পর কোনটা হচ্ছে, কোনটার পর কোন সিনটা হয়েছে, বলতে পারো? তো গল্প বলাটাও কিন্তু সেম। তুমি একটা গল্প জানলা, পড়লা, তারপরে হচ্ছে ওই কোনটার পর কোনটা এরকম করে বলতে পারলা, সাবলীলভাবে বলতে পারলা। শুধু বলতে পারলে হবে না, সাবলীলভাবে বলতে পারবা, বাজবে না মুখে। একটার পর একটা সিন তুমি খুব সুন্দরভাবে উপস্থাপন করলা, তাহলেই হচ্ছে তুমি গল্প বলতে পারবা, গল্প বলা সার্থক হবে। মোহনা, আমার বই থেকে তোমার যেই কবিতা বা ছড়া ভালো লাগে তুমি আমাকে আবৃত্তি করে শোনাবা, ঠিক আছে? যেহেতু বই নিয়েছো। আচ্ছা, আর যেই বন্ধু দেখতে চায় সব বন্ধুদেরকে দেখাবা, ঠিক আছে? কেউ যদি আমার ছড়াগুলো তাদের যদি কোনোটা ভালো লাগে লিখে নিয়ে যেতে চায়, তাহলে খাতায় লিখে নিয়ে আবৃত্তি করবে, ঠিক আছে? আর এই বাচ্চাটাকে তো বই আমি দিব ইনশাল্লাহ। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা গল্প বলা শিখবো নাকি শিখবো না? খুব ভালোভাবে শিখবো। একদিন আমাকে মুখস্থ এই গল্পটা শোনাবা। কে শোনাতে পারবা? মানে মুখস্থ বলতে বইয়ের মতো না, নিজের মতো করে শোনাবা। ইয়াসিন, আমরা ইয়াসিনের জন্য জোরে একটা হাততালি দিই। থ্যাংক ইউ।